আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার উপর একটা লাইভ ক্লাস নিতে যাচ্ছি। তো এই ক্লাসটি শেষে আপনারা জানতে পারবেন যে ফর এক্সাম্পল কতগুলো ব্লককে এভাবে আনুভূমিক তল বরাবর সুতার সাহায্যে বেঁধে এফ বলে টানলে সুতার টান কিভাবে বের করতে হয়, আবার একটা ব্লককে আনত তলে আনুভূমিকের সাথে থিটা কোণে আনত তলে এফ বল প্রয়োগ করে মানে কি পরিমাণ বল প্রয়োগ করলে ব্লকটা হচ্ছে সমবেগে উপরে উঠবে বা সমবেগে নিচে নামবে অথবা সমত্বরণে উপরে উঠবে বা নিচে নামবে। অর্থাৎ আমরা বেসিক্যালি এখানে গতি ঘর্ষণ রিলেটেড কিছু ম্যাথ করব এবং হচ্ছে বিভিন্ন এক্সাম্পলে সুতার টান বের করা শিখব। আবার চিন্তা করেন একটা বস্তুকে যদি আমি উল্লম্ব তলে অথবা আনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘোরাই তাহলে বিভিন্ন বিন্দুতে সুতার টান কত সেটাও বের করতে পারবো। কপিকলের ত্বরণ এবং কপিকলের সুতার টান বের করতে পারবো। তো এরকম আরো ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। প্রথমে আমরা কিছু বেসিক কথাবার্তা বলবো, সেটা হচ্ছে লব্ধি বল। এখানে চিন্তা করেন একটা এম ভরের একটা বস্তুর উপর F1 এবং F2 বল ডান দিকে এবং F3 বল তার বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে ক্রিয়া করতেছে। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি আমার লব্ধি বলটা হচ্ছে ডান দিকে, তাহলে লব্ধি বল হচ্ছে বড় বল থেকে ছোট বল বিয়োগ করলে যা আসে। যেহেতু দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, লব্ধি হবে বিয়োগফলের সমান, এবং একই দিকে কাজ করতেছে, লব্ধি হবে যোগফলের সমান। তাহলে F1 আর F2 যোগ হবে আর F3 বিয়োগ হয়ে যাবে। বড় থেকে ছোটটা বিয়োগ করলাম। এখন চিন্তা করুন আমি ধরলাম ব্লকটার ত্বরণ হচ্ছে লব্ধি বলের দিকে A, তাহলে লব্ধি বল ইকুয়াল টু আমি বলতে পারি বস্তুর ভর m ইন্টু ত্বরণ A। এখন লব্ধি বল যদি বাম দিকে হয় অর্থাৎ F3 বলের মানটা যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে আমি বলবো যে F3 মাইনাস F2 মাইনাস F3 মাইনাস F1 মাইনাস F2 হচ্ছে আমার লব্ধি, এবং তখনও কিন্তু লব্ধি হবে লব্ধির দিকে ত্বরণ যদি A হয় তাহলে আমি বলতে পারি লব্ধি বল ইকুয়াল টু MA। দ্যাট ইজ ওয়াই MA ইকুয়াল টু F3 মাইনাস F1 মাইনাস F2। এখন বল দুটো যদি সাম্যাবস্থায় থাকে, ব্লকটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কি হবে? লব্ধি বল শূন্য হবে, তখন আমি বলতে পারি যে F1 প্লাস F2 ইকুয়াল টু F3, F1 প্লাস F2 ইকুয়াল টু F3। এরপর আমাদের যে বেসিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। এখানে একটা আনুভূমিক তলে একটা ব্লক স্থাপন করা আছে, এই ব্লকটাকে পৃথিবী হচ্ছে W বলে আকর্ষণ করতেছে। দ্যাট ইজ হোয়াই এই ব্লকটা এই আনুভূমিক তল বা ভূপৃষ্ঠে W পরিমাণ বল প্রয়োগ করতেছে। অ্যাকর্ডিং টু থার্ড ল, নিউটনের থার্ড ল অনুসারে আনুভূমিক তল বা ভূমিটা কি করবে? ব্লকটাকে R বলে প্রতিক্রিয়া দিবে, অর্থাৎ W এর প্রতিক্রিয়া বল হচ্ছে R। খেয়াল রাখতে হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কিন্তু পরস্পর বিপরীত বস্তুর উপর কাজ করে। W বলটা হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, আর প্রতিক্রিয়া বল হচ্ছে ভূপৃষ্ঠ অর্থাৎ আনুভূমিক তলটা বস্তুকে যে বল প্রয়োগ করতেছে। মনে রাখতে হবে আনুভূমিক প্রতিক্রিয়া বল R সবসময় তলের সাথে লম্বভাবে কাজ করে, আর ওজন খাড়া নিচের দিকে কাজ করে। ফর দিস এক্সাম্পল, যেহেতু বস্তুটা উপরের দিকে উঠতেছে না, নিচে নামতেছে না, তার মানে এই ক্ষেত্রে লব্ধি বল 0।
তার মানে W ইকুয়াল টু R, প্রতিক্রিয়া বল বস্তুর ওজনের সমান। কিন্তু সবসময় তা হবে না। ফর এক্সাম্পল, এখানে একটা আনত তল, আনুভূমিকের সাথে থিটা কোণে আনত তল দেখতে পাচ্ছেন। আনত তলে একটা ব্লক স্থাপন করা আছে, ব্লকের ওজন W, খাড়া নিচের দিকে কাজ করতেছে। তো এই কোণটা যদি আনত কোণ যদি থিটা হয়, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে থিটা। মানে W বলটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলবো। ঠিক আছে, একটা হচ্ছে তল বরাবর উপাংশ আর একটা হচ্ছে তলের সমান্তরাল উপাংশ। আনত তলের সমান্তরালে এই যে সবুজটা দেখতে পাচ্ছেন W sin থিটা, আর আনত তল বরাবর উপাংশ হচ্ছে W cos থিটা। এখন তলের প্রতিক্রিয়া বল কত? প্রতিক্রিয়া বল R, যেটা কিনা কাজ করবে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। এখন যেহেতু এখন আমি বলতে পারি যে W sin থিটার বলের প্রভাবে কি হবে, বস্তুটা তল বরাবর বেয়ে নিচে পড়বে। কিন্তু এই ক্ষেত্রে তল বরাবর হচ্ছে সরণ হবে না, মানে তল বরাবর উপরে যাবে না, নিচেও যাবে না। তার মানে হচ্ছে যে অক্ষ বরাবর, মানে তল বরাবর, তলের লম্ব বরাবর হচ্ছে কি লব্ধি বল শূন্য। তার মানে প্রতিক্রিয়া বল R ইকুয়াল টু হবে W cos থিটা। প্রতিক্রিয়া বল R ইকুয়াল টু এই ক্ষেত্রে হবে W cos থিটা। তো আমাদের একটা জিনিস মাথায় রাখলে হবে, সেটা হচ্ছে যে ওজন খাড়া নিচের দিকে কাজ করে আর প্রতিক্রিয়া বল তলের সাথে লম্বভাবে কাজ করে। এরপর চিন্তা করেন, আমি যদি এরকম একটা বস্তুকে, আচ্ছা আনুভূমিকভাবে স্থাপনের একটা বস্তু স্থাপন করা আছে, আনুভূমিক তলে একটা বস্তু স্থাপন করা আছে যার ওজন নিচের দিকে কাজ করতেছে, ফলশ্রুতিতে কি হবে? আচ্ছা, এখন আমি F বল প্রয়োগ করে, আনুভূমিকের সাথে F বল প্রয়োগ করে একটা কোণে F বল প্রয়োগ করতেছি ব্লকটার উপর, মানে F বলে টানতেছি। আনুভূমিকের সাথে থিটা কোণে F বলে ওই ব্লকটাকে টানতেছি। তাহলে F বলটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা আনুভূমিক উপাংশ আর একটা কি উল্লম্ব উপাংশ। আনুভূমিক উপাংশ F cos থিটা, উল্লম্ব উপাংশ হচ্ছে F sin থিটা। তাহলে এখন যদি আপনি চিন্তা করেন যে বস্তুর উপর তলের প্রতিক্রিয়া বল কত হবে। আচ্ছা, তাহলে আমাকে বুঝতে হবে যে বস্তুটা তলকে কি পরিমাণ ক্রিয়া বল দিচ্ছে। W sin থিটা উপরের দিকে কাজ করতেছে, আর F sin থিটা উপরের দিকে কাজ করতেছে যে বলটা, আর W হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তো আমি যদি ধরি W বলটা বেশি, তাহলে লব্ধি বলটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। লব্ধি বল হচ্ছে আমার W মাইনাস F sin থিটা। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে বস্তু কর্তৃক তলের উপর ক্রিয়া বল। তাহলে নিউটনের থার্ড ল অনুসারে বস্তুর উপর তলের ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল কত হবে? সেটা হবে R। দেন আমি বলতে পারি R ইকুয়াল টু W sin থিটা, R ইকুয়াল টু W মাইনাস F sin থিটা, R ইকুয়াল টু W মাইনাস F sin থিটা। এটুকু পর্যন্ত বোঝা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এটুকু যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের নেক্সট যে আমরা স্লাইডগুলো দেখাবো, এগুলো বুঝতে অনেক ইজি হবে। সো আশা করি এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়নি। আমি আবারও বলতেছি যে বস্তু তলকে কত বল প্রয়োগ করতেছে? W মাইনাস F sin থিটা। তাহলে তলটা বস্তুকে কি পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে? R ইকুয়াল টু W মাইনাস F sin থিটা। ক্রিয়া বল প্রতিক্রিয়া বল সমান। এরপর আমাদের বেসিকটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বা গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে। ঠিক আছে, গতি যদি হয় ডান দিকে, ফ্রিকশন ফোর্স হবে তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ বাম দিকে। গতি ঘর্ষণ যদি বাম দিকে কাজ করে, গতি যদি বাম দিকে হয়, গতি ঘর্ষণ হবে ডান দিকে, অর্থাৎ গতি ঘর্ষণ সবসময় বিপরীত দিকে কাজ করে। কিভাবে আমরা গতি ঘর্ষণ বের করতে পারি? F কি ইকুয়াল টু মিউ আর। অ্যাকচুয়ালি গতি ঘর্ষণ বা ঘর্ষণ বল কার উপর ডিপেন্ড করে? তলের প্রতিক্রিয়া বলের উপর। মিউটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেটাকে আমরা বলি গতি ঘর্ষণ গুণাঙ্ক। গতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে গতি ঘর্ষণ বল ইকুয়াল টু
মিউ ইন্টু আর, আর হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল যত বেশি হবে ফ্রিকশন ফোর্স তত বেশি হবে। এফ কে ইকুয়াল টু মিউ ইন্টু আর। তাহলে এখন চিন্তা করেন যে আমি একটা আনত তলে থিটা কোণ, আনুভূমিকের সাথে থিটা কোণে আনত তলে একটা ব্লক স্থাপন করতেছি। এটার ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে। তাহলে ওজনটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। এইটা যদি থিটা হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে থিটা। থিটা বরাবর উপাংশ হচ্ছে ডাব্লিউ কস থিটা, তাহলে এই উপাংশটা হবে ডাব্লিউ সাইন থিটা। এখন চিন্তা করেন আমি আনত তলের সাথে কত ডিগ্রি কোণে, আলফা কোণে এফ বল প্রয়োগ করতেছি, ব্লকটার উপর এফ বল প্রয়োগ করতেছি। তাহলে এফটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে ফেলতে, একটা হচ্ছে এফ কজ আলফা আর একটা হচ্ছে এফ সাইন আলফা। একটু খেয়াল করলে বুঝবো এখানে কিন্তু আমি বলের মান বলতে শুধুমাত্র এই অংশটুকু বুঝাইছি, এই অংশটুকু বুঝাইছি, ঠিক আছে? এটা হচ্ছে বলের মান আর এটা ডিরেকশন বোঝাচ্ছে। তো এফ বলের দুটো অংশ, এফ কজ আলফা যেটা কিনা তল বরাবর কাজ করতেছে তলের সমান্তরালে, আর একটা হচ্ছে এফ সাইন আলফা যেটা হচ্ছে তল বরাবর তলের উপর লম্ব হবে উপরের দিকে। আচ্ছা, আমি দেখব যে প্রথমে একটা ব্লককে যদি আমি কত বল প্রয়োগ করলে এটাকে আমি সমতরণে উপরে উঠাইতে পারবো, এটা আমরা প্রথমে দেখতে চাই। সমতরণে উপরে উঠাতে পারবো কত, এফ এর মান কত হলে। তো প্রথমে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, যে আগের স্লাইডটা দেখাই, যে এই ব্লকটার উপর এই ব্লকটা তলটাকে কত বলে ক্রিয়া করবে সেটা আমরা বের করতে চাই। খেয়াল করেন যে ডাব্লিউ কস থিটা আর এফ সাইন আলফা এটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে বস্তু তলের উপর কত বল ক্রিয়া করবে? বস্তু তলের উপর ডাব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা বলে ক্রিয়া করবে। বস্তুটা মানে ব্লকটা তলের উপর কত বলে ক্রিয়া করবে? ডাব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা বলে। ফলশ্রুতিতে কি হবে? আচ্ছা, এবং ডাব্লিউ সাইন থিটা বলের প্রভাবে বস্তুটা নিচে পতিত হওয়ার চেষ্টা করবে, এবং এই ডাব্লিউ সাইন থিটা বলকে বাধা দিবে হচ্ছে এফ কজ আলফা বল, ঠিক আছে? এফ কজ আলফা বল। এখন তাহলে আমরা প্রতিক্রিয়া বল কিভাবে হিসাব করব? তাহলে বস্তুর উপর তলের প্রতিক্রিয়া বল হচ্ছে ক্রিয়া বলের সমান, মানে হচ্ছে ডাব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপাতত বস্তুর উপর প্রতিক্রিয়া বল হচ্ছে আর। এখন বস্তুটা যদি সমতরণে উপরে উঠে তাহলে আপনি গতি কোন দিকে? উপরের দিকে, তলের সমান্তরালে উপরের দিকে। তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? এক্স্যাক্টলি, ফ্রিকশন ফোর্স এফ কে কাজ করবে হচ্ছে তলের সমান্তরালে নিচের দিকে, খাড়া নিচের দিকে, অর্থাৎ গতির বিপরীত দিকে। এখন আমি এফ কে এর মান কিভাবে বের করব? এফ কে এর মান প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। প্রতিক্রিয়া বল ইকুয়ালস এফ কে ইকুয়াল টু মিউ আর। মিউ হচ্ছে দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে গতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এফ কে ইকুয়াল টু মিউ আর সূত্রের সাহায্যে আমরা গতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবো। এরপর চিন্তা করেন প্রতিক্রিয়া বল, ক্রিয়া বলের সমান ডাব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা। বস্তু তলটাকে ক্রিয়া বল দিচ্ছে কত? ডাব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এবং তলটা বস্তুর উপর কি পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে? তাহলে ডাব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা। যেহেতু বস্তুটা সমতলে উপরে উঠতেছে, তার মানে লব্ধি কোন দিকে কাজ করতেছে? অবভিয়াসলি উপরের দিকে।
তাহলে এফ কজ আলফা বলটা অবশ্যই বড় হবে। সো আমি বলতে পারি লব্ধি বল ইকুয়াল টু হচ্ছে এফ কজ আলফা মাইনাস ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ কে। ঠিক আছে, ডাব্লিউ কজ আলফা মাইনাস ডাব্লিউ সাইন থিটা, সরি এফ কজ আলফা মাইনাস ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ কে। এখন ধরলাম হচ্ছে বস্তুটা এ ত্বরণে উপরে উঠতেছে, এ সমত্বরণে উপরে উঠতেছে। সো লব্ধি বল ইকুয়াল টু এম এ। সো আমি বলতে পারি যে লব্ধি এম এ ইকুয়াল টু হচ্ছে এফ কজ আলফা মাইনাস ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ কে। এখন যদি বস্তুটা সমবেগে উপরে উঠে তাহলে কি হবে? সমবেগে যদি উপরে ওঠে লব্ধি বল কত? 0। তার মানে হচ্ছে তখন আমার এফ কজ আলফা বলটা ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ কে বলের সমান হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে সাম্যাবস্থায় থাকলে কেন সেটা সমবেগে উপরে উঠবে? সাম্যাবস্থা মানে কিন্তু স্থির অবস্থা না, সাম্যাবস্থা মানে হচ্ছে লব্ধি বল 0। সাম্যাবস্থা মানে হচ্ছে যে নিউটনের প্রথম সূত্র গতিবিদ্যার, সেটা হচ্ছে বাহ্যিক কোনো বল কাজ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। তার মানে হচ্ছে সাম্যাবস্থা অর্জনের আগে তার কি ছিল? তার উপরের দিকে একটা শেষ বেগ ছিল, সেটাই এখন সমবেগ, সেই বেগটা নিয়েই এখন বস্তুটা সমবেগে উপরে উঠবে। ঠিক আছে, মানে ইনিশিয়ালি তার একটা ভ্যালোসিটি ছিল উপরের দিকে, তারপরে সে সাম্যাবস্থা অর্জন হয়েছে, ফলশ্রুতিতে কি হবে? লব্ধি বল 0 হয়ে যাবে। অর্থাৎ সাম্যাবস্থার শর্ত হিসেবে আমি বলতে পারি যে এফ কজ আলফা ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ কে। এখন আমরা দেখাবো যে একটা বস্তু যদি সমত্বরণে নিচে নামে তাহলে কি হবে। সমত্বরণে নিচে নামে, নিচে নামে কথাটা কি বুঝতে পারতেছি? তার মানে হচ্ছে গতির দিকটা নিচের দিকে, তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন দিকে? অবশ্যই গতির বিপরীত দিকে, অবশ্যই গতির বিপরীত দিকে। তাহলে এখন লব্ধি বলটা যেহেতু সমত্বরণে নিচে নামতেছে, তার মানে লব্ধি বলটা নিচের দিকে কাজ করবে, রাইট? সো লব্ধি বল ইকুয়াল টু আমি এখন বলতে পারি বড় বল মাইনাস ছোট বল। কোন বলটা বেশি? ডাব্লিউ সাইন থিটা বলটা বেশি মাইনাস এফ কজ আলফা মাইনাস এফ কে। এখন বস্তুটা যদি এ ত্বরণে নিচে নামে তাহলে কি হবে? এম এ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ কজ আলফা মাইনাস এফ কে, ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ কজ আলফা মাইনাস এফ কে। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। এরপর আমরা দেখব যে সেটা যদি সমত্বরণে নিচে নামে তাহলে কি হবে, সরি সমবেগে নিচে নামে তাহলে কি হবে। সমবেগে নিচে নামে তার মানে ইনিশিয়ালি তার একটা বেগ ছিল নিম্নমুখী, তারপর বস্তুটা সাম্যাবস্থা অর্জিত হলো, সাম্যাবস্থা মানে লব্ধি বল 0। তার মানে তখন আমি বলতে পারি আগের মতো ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু এফ কজ আলফা প্লাস এফ কে। যেহেতু সমবেগে নিচে নামতেছে তার মানে গতির দিক নিচের দিকে, তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে গতির বিপরীত দিকে। দ্যাটস ওয়াই এফ কজ আলফাটা এফ কে মানে এফ কেটা এফ কজ আলফার সাথে গিয়ে যোগ হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে এক প্রকার ব্রেক বল বা বাধা দানকারী বল নিয়ে। আচ্ছা, বাধা দানকারী বল সবসময় যেটা করে সেটা হচ্ছে বস্তুর গতিকে হ্রাস করে। ব্রেক বল এক প্রকার বল, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই বল প্রয়োগের ফলে বস্তুর বেগ হ্রাস পেয়ে পেয়ে একসময় 0 হয়ে যায়, এবং বেগ যখন 0 হয়ে যায় তখন হচ্ছে বলটা আর কাজ করে না। এই হচ্ছে ব্রেক বলের বৈশিষ্ট্য, অর্থাৎ ব্রেক বল গতিকে হ্রাস করে। এবং অবশ্যই ব্রেক বল যেহেতু গতিকে হ্রাস করে গতির বিপরীতে কাজ করবে, ব্রেক বল গতির বিপরীতে কাজ করে, এবং গতি যখন 0 হয়ে যায় তখন ব্রেক বলের অস্তিত্ব আর থাকে না। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কিভাবে একটা ব্রেক বল, এফটা যদি এখন আমি একটা ব্রেক বল হিসেবে কনসিডার করতেছি, ব্রেক বল কিভাবে গতির বিপরীতে কাজ করতেছে। এখন আমি ধরে নিব যে আগের মতো যে ব্রেক বলটা হচ্ছে আনত তলের সাথে আলফা কোণে, তাহলে দুটো অংশ এফ কজ আলফা এফ সাইন আলফা, এফ কজ আলফা এফ সাইন আলফা।
আচ্ছা, এখানে আমি দেখাইছি আগের মতো যে বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে, তার দুটো অংশ ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে তলের লম্ব বরাবর নিচের দিকে ডাব্লিউ কস থিটা, আর তলের সমান্তরালে ডাব্লিউ সাইন থিটা। তাহলে ব্রেক বল যেহেতু অ্যাপ্লাই করলে গতি হ্রাস পায় এবং এক পর্যায়ে থেমে যায়, তাহলে আমি ধরে নিলাম গতির দিক হচ্ছে নিচের দিকে। ডাব্লিউ সাইন থিটার এর কারণে বস্তুটা তল বরাবর বেয়ে নিচে নামবে এবং গতির বিপরীতে কাজ করবে হচ্ছে এফ কজ আলফা। এফ কজ আলফার মানটা অবশ্যই কি হবে, বড় হবে, না হলে তো গতি হ্রাস পাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন বস্তুটা তলটাকে কি পরিমাণ ক্রিয়া বল দিবে, এফ কজ আলফা মাইনাস এফ সাইন আলফা। তাহলে তলটা বস্তুকে কি পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে সেটা হচ্ছে আর। আমি আর ইকুয়াল টু বলতে পারি ডাব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা, ডাব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা। এখন যেহেতু গতির দিক হচ্ছে নিচের দিকে, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে, গতি ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, তল বরাবর উপরের দিকে, তল বরাবর উপরের দিকে, গতি নিচের দিকে, কিন্তু দ্যাটস ওয়াই ফ্রিকশন ফোর্স গতির বিপরীতে কাজ করবে, তল বরাবর উপরের দিকে। ফ্রিকশন ফোর্স এফ কে ইকুয়াল টু বলতে পারি মিউ ইন্টু আর, গতি ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু তলের প্রতিক্রিয়া বল। এখন কথা হচ্ছে লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, অবশ্যই তল বরাবর উপরের দিকে, কারণ এখানে গতি বৃদ্ধি পায় না বরং গতি হ্রাস পায়। দ্যাটস ওয়াই আমার এফ কজ আলফা আর এফ কের মানটা কি বড়। ব্রেক বলের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো ব্রেক বল গতির বিপরীতে কাজ করে, গতিকে হ্রাস করে, এবং গতিকে হ্রাস করলে এটা নাই হয়ে যায়। সো দ্যাট আমি বলতে পারি লব্ধি বলটা কাজ করবে হচ্ছে তল বরাবর উপরের দিকে, এবং লব্ধি বল ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে এফ কজ আলফা প্লাস এফ কে মাইনাস ডাব্লিউ সাইন থিটা। তার মানে তার ইনিশিয়ালি একটা বেগ ছিল, হ্যাঁ, সেই বেগটা আস্তে আস্তে হ্রাস পেয়ে পেয়ে যত নিচে নামবে জিরো হয়ে যাবে, তারপর ব্রেক বল নাই হয়ে যাবে। আচ্ছা, তো আমি যদি এখানে লব্ধি বল ইকুয়াল টু এম এ ধরি, বস্তুর ত্বরণ অ্যাকচুয়ালি বলতে এখানে আমি মন্দন বোঝাচ্ছি, যেহেতু ত্বরণের দিক হচ্ছে লব্ধি বলের দিকে ধরা হয়েছে। সো অ্যাকচুয়ালি আমি যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা অন্য গতিবিদ্যা সূত্র অ্যাপ্লাই করে মানটা বের করি, এর মান নেগেটিভ আসবে, কিন্তু আমি এখানে এর পজিটিভ মানটা অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে আমি ডিরেকশন বোঝাচ্ছি কি দিয়ে, ভেক্টর দিয়ে ডিরেকশন বোঝাচ্ছি, ঠিক আছে। লব্ধি বলটা হচ্ছে ত্বরণের দিক আর লব্ধি বলের দিক একই দিকে, দ্যাটস ওয়াই এই ইকুয়েশনে যদি বসাতে চাই আমার এর মানটা অবশ্যই পজিটিভ ধরতে হবে, মানে মন্দন বোঝাচ্ছে আর কি। সো দ্যাট এ উইল বি অবভিয়াসলি পজিটিভ, যেহেতু লব্ধি বল এবং ত্বরণের ডিরেকশন সেম। ত্বরণ বলতে এখানে মন্দন বোঝাচ্ছি, মন্দন এ ডিরেকশন সেম। ওকে, নাইস। আমি যদি একটু রিভিউ করি, সমত্বরণে উপরে উঠলে এম এ ইকুয়াল টু এফ কজ আলফা মাইনাস ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ কে। সমবেগে উপরে উঠলে এফ কজ আলফা ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ কে। সমত্বরণে নিচে নামলে এম এ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ কজ আলফা মাইনাস এফ কে। সমবেগে নিচে নামলে ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এফ কজ আলফা প্লাস এফ কে। এবং ব্রেক বল অ্যাপ্লাই করে গতিকে থামিয়ে দিলে আমি যদি মন্দন এ ধরি, তাহলে এম এ ইকুয়াল টু হচ্ছে এফ কজ আলফা প্লাস এফ কে মাইনাস ডাব্লিউ সাইন থিটা। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুতার টান কিভাবে বের করতে হয়।
চিন্তা করেন যে আমি এখানে একটা আনুভূমিক তলে 3টা ব্লক স্থাপন করেছি। 3টা ব্লককে পরস্পর হচ্ছে সুতা দিয়ে বেঁধে দিয়েছি, অনমনীয় অসম্প্রসারণশীল সুতা দিয়ে হচ্ছে বেঁধে দিয়েছি। 3টা ব্লকের ভর হচ্ছে যথাক্রমে M1, M2 এবং M3, এবং M1 বস্তুর উপর, M2 বস্তুর উপর এবং M3 বস্তুর উপর ফ্রিকশন ফোর্স কাজ করতেছে হচ্ছে যথাক্রমে Fk1, Fk2 এবং Fk3, Fk1, Fk2 এবং Fk3। আচ্ছা, আমি চিন্তা করি যে প্রথম সুতার উপর টেনশন ফোর্স বা টান বল হচ্ছে T1, দ্বিতীয় সুতার উপর টেনশন ফোর্স বা টান বল হচ্ছে T2 এবং তৃতীয় সুতার উপর টেনশন ফোর্স বা টান বল হচ্ছে T3। আমি হচ্ছে পুরো সিস্টেমটাকে সুতার সাহায্যে বেঁধে F বল প্রয়োগ করে টেনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করি, আমি মনে করি যে M1 ভরের বস্তুটা, আচ্ছা M1 ভরের বস্তুর উপর সুতার টান হচ্ছে T1, তাহলে M2 ভরের বস্তুর উপর সুতার টান কত হবে? T1, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান। মানে হচ্ছে, আমি আবার একটু দেখাই, মানে M2 ভরের বস্তুটা M1 কে T1 বলে টানতেছে, আবার M1 ভরের বস্তুটা M2 কে T2 বলে টানতেছে, সরি T1 বলে টানতেছে, রাইট? যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান। আবার একইভাবে চিন্তা করি, M3 ভরের বস্তুটা M1 কে T2 বলে টানতেছে, M3 ভরের বস্তুটা, আচ্ছা M2 ভরের বস্তুটা M3 কে, মানে এই বস্তুটা M3 কে T2 বলে টানতেছে, এবং আমি সুতার সাহায্যে হচ্ছে M3 ভরের বস্তুর উপর F বল প্রয়োগ করতেছি। ফলশ্রুতিতে F বলের প্রতিক্রিয়া বল হচ্ছে T3। তার মানে আমি বলতে পারি প্রথম সুতার উপর টান T1, দ্বিতীয় সুতার টান T2 এবং তৃতীয় সুতার টান হচ্ছে T3। আমি ধরে নিলাম যে M1 এর উপর তলের ফ্রিকশন ফোর্স হচ্ছে Fk1, M2 এর উপর তলের ফ্রিকশন ফোর্স হচ্ছে Fk2 এবং M3 এর উপর তলের ফ্রিকশন ফোর্স হচ্ছে Fk3। যেহেতু এটা সামনের দিকে যাচ্ছে, তার মানে ফ্রিকশন ফোর্স গতির বিপরীতে কাজ করবে। এখন আমি চিন্তা করি, একটা সিস্টেম চিন্তা করি, 3টা ভরের বস্তুকে একত্র করে আমরা একটা সিস্টেম চিন্তা করি, তাহলে সিস্টেমের মোট ভর কত হবে? সিস্টেমের মোট ভর হবে হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3, M1 প্লাস M2 প্লাস M3। তাহলে সিস্টেমের উপর প্রযুক্ত লব্ধি বল হবে হচ্ছে F, এবং ফ্রিকশন ফোর্সগুলা বিপরীত দিকে কাজ করবে, Fk1 প্লাস Fk2 প্লাস Fk3। ঠিক আছে, এখন টান বলগুলো কোথায় গেল? পরস্পর বিপরীত দিকে কাজ করে এগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে, প্লাস মাইনাস 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সিস্টেমের উপর লব্ধি ক্রিয়া বল কত? আমি ধরলাম যে সিস্টেমের লব্ধি হচ্ছে F, লব্ধি বল কত তাহলে? F মাইনাস ফ্রিকশন ফোর্স, দ্যাট ইজ Fk1 প্লাস Fk2 প্লাস Fk3। এখন আমি যদি ত্বরণ A ধরি, তাহলে F ইকুয়াল টু ma, দ্যাট ইজ ওয়াই A ইকুয়াল টু হচ্ছে F মাইনাস ফ্রিকশন ফোর্স এই সমষ্টি বাই হচ্ছে বস্তুর ভর, মানে সিস্টেমের ভর, দ্যাট ইজ M1 প্লাস M2 প্লাস M3। তো এভাবে আমরা সিস্টেমের ত্বরণ বের করতে পারি। সিস্টেমের লব্ধি বলকে যদি সিস্টেমের ভর দিয়ে ভাগ করি, তাহলে সিস্টেমের ত্বরণ বের করতে পারি। সিস্টেমের ত্বরণ এটার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা ব্লকের
ত্বরণ হচ্ছে এ, প্রত্যেকটা ব্লকের ত্বরণ হচ্ছে এ। তাহলে এটারও ত্বরণ এ, এটারও ত্বরণ এ, এটারও ত্বরণ এ। তাহলে এখন যদি চিন্তা করি এমন বস্তুর ভর যদি, আচ্ছা এমন ভরের বস্তুর উপর বস্তুর ত্বরণ যদি এ হয়, এমন ভরের বস্তুর ত্বরণ যদি এ হয়, তাহলে তার লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে m1 ইন্টু এ। এখন লব্ধি বল আমরা জানি কি, ক্রিয়ারত বলগুলার সমষ্টি সমান। আবার চিন্তা করেন m2 ভরের উপর প্রযুক্ত লব্ধি বল কত? m2 ইন্টু এ। m3 ভরের বস্তুর যদি ত্বরণ হয় তাহলে লব্ধি বল কত? m3 ইন্টু এ। এখন নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা একটু বেসিক ধারণা নিয়ে নেই, সেটা হচ্ছে লব্ধি বল ইকুয়ালস টু, আমি এই ক্ষেত্রে কি লিখব? আমি যে কোনো একটা ব্লক চিন্তা করি যেটার ভর হচ্ছে m, সুতার টান হচ্ছে সামনের দিকে কাজ করতেছে, ফ্রিকশন ফোর্স গতির বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি বল হচ্ছে এদিক বরাবর কাজ করতেছে। সো দ্যাট আমি বলতে পারি যে লব্ধি বল ইকুয়াল টু ma, বস্তুর ভর এবং ত্বরণের গুণফল, এবং লব্ধি বল ইকুয়াল টু আমি কি লিখব? টান বল মাইনাস ঘর্ষণ ফল। যে কোনো একটা ব্লকের জন্য, যে কোনো একটা m ভরের বস্তুর জন্য লব্ধি বল ইকুয়াল টু হচ্ছে টান বল মাইনাস ঘর্ষণ বল, টান বল মাইনাস ঘর্ষণ বল। তো এটা আশা করি আমরা বুঝতে পারতাছি। এই যে সূত্রটা আমরা এখন লিখছি, এই সূত্রটাকে এখন আমরা তিনটা ব্লকের জন্য অ্যাপ্লাই করব। এই সূত্রটাকে আমরা এখন তিনটা ব্লকের জন্য অ্যাপ্লাই করব। তো এই সূত্রটা যদি আমি এখন m1 ভরের বস্তুর জন্য অ্যাপ্লাই করি, m1 ভরের বস্তুর উপর সুতার টান হচ্ছে t1 এবং ফ্রিকশন ফোর্স হচ্ছে fk1, বিপরীত দিকে কাজ করতেছে। তো এই দুইটা বলের লব্ধি হচ্ছে আমার m1 ইন্টু এ। তাহলে আমি বলতে পারি যে m1 ইন্টু এ ইকুয়াল টু t1 মাইনাস fk1, কারণ t1 বলটা বড়, তাহলে t1 মাইনাস fk1। তাহলে আমি বলতে পারি টান t1 ইকুয়াল টু m1 ইন্টু এ প্লাস fk1। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হয় নাই। আচ্ছা, একইভাবে আমরা যদি দ্বিতীয় বস্তুর কথা চিন্তা করি, দ্বিতীয় বস্তুর উপর ডান দিকে হচ্ছে t1 সুতার টান কাজ করতেছে, বাম দিকে হচ্ছে t1 সুতার টান কাজ করতেছে, এবং ফ্রিকশন ফোর্স হচ্ছে বাম দিকে কাজ করতেছে fk1, লব্ধি বলটা কাজ করতেছে। তাহলে এই তিনটা বলের লব্ধি হচ্ছে আমার m2 ইন্টু এ। তাহলে লব্ধি বল ইকুয়াল টু ক্রিয়ারত বলগুলোর সমষ্টি। তাহলে লব্ধি বল ইকুয়াল টু বড় বল মাইনাস ছোট বল। অবশ্যই t1 বলটা এক্ষেত্রে বড় হবে, তাহলে t1 মাইনাস t2 বলটা এখানে অবশ্যই বড় হবে, যেহেতু গতির লব্ধি বলটা সামনের দিকে কাজ করতেছে। সো লব্ধি বলের দিক আর t2 দিক একই দিকে হবে। তাহলে t2 মাইনাস m2 ইন্টু এ ইকুয়াল টু t2 মাইনাস t1 মাইনাস fk2। m2 ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে t2 মাইনাস t1 মাইনাস fk2। সো দ্যাট আমি এখান থেকে বের করতে পারি t2 ইকুয়াল টু m2 ইন্টু এ প্লাস t1 প্লাস fk2। t1 এর মান তো আমরা আগেই বের করছি। একইভাবে আমরা মানগুলো বসাই দিয়ে সেকেন্ড যে সুতার টান আছে সেটাও বের করে ফেললাম। এরপরে 3 নাম্বার বস্তুর উপর আমি হচ্ছে এফ বলে প্রয়োগ করে এটাকে টানতেছি, রাইট? এফ বল প্রয়োগ করে এটাকে টানতেছি। t2 ফোর্স হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে, সুতার টান, এবং লব্ধি বল ফ্রিকশন ফোর্স হচ্ছে fk3, এটা গতির বিপরীতে কাজ করতেছে। তাহলে m3 a ইকুয়াল টু আমি লিখতে পারি লব্ধি বল ক্রিয়ারত বলগুলোর সমষ্টি। আচ্ছা, এক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান বিধায় আমি হচ্ছে t3 ইকুয়াল টু f বলতে পারি। ঠিক আছে, এটা একটা ইজিয়েস্ট অ্যান্সার। ঠিক আছে, আবার আমরা যদি আগের সূত্রটা অ্যাপ্লাই করি লব্ধি বল ক্রিয়ারত বলগুলোর সমষ্টি, তাহলে আস্তে আস্তে হচ্ছে একই জিনিস আসবে। m3 ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে f মাইনাস t2 মাইনাস fk3। m3 ইন্টু এ ইকুয়াল টু f মাইনাস t2 মাইনাস fk3।
তাহলে m3 ইন্টু a প্লাস t2 প্লাস fk3 ইকুয়াল টু হচ্ছে f। তাহলে f ইকুয়াল টু যেহেতু t3, আমি বলতে পারি m3 ইন্টু a প্লাস t2 প্লাস fk3 ইকুয়াল টু t3। আচ্ছা, আশা করি যদি এরকম আনত তলের উপর ব্লক টেনে নিয়ে যেতে বলা হয় তাহলে সিস্টেমের ত্বরণ বের করতে পারবো, সুতার টান বের করতে পারবো, ফ্রিকশন ফোর্স দেওয়া থাকলেও বের করতে পারবো, না দেওয়া থাকলেও বের করতে পারবো। এখন আমরা এই চিত্রটা সলভ করব। সেটা হচ্ছে দুইটা ব্লক, একটা m1 ভরের ব্লকটা হচ্ছে আনুভূমিক তলে স্থাপন করা আছে এবং m2 ভরের ব্লকটা হচ্ছে একটা শূন্য হচ্ছে ভেসে আছে, শূন্য হচ্ছে ঝুলানো আছে, একটা সুতার সাহায্যে বেঁধে ঝুলাই দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে কি হবে, সিস্টেমটা একটা ত্বরণ লাভ করবে নিচের দিকে। m1 ভরের বস্তুর ওজন w1 ইকুয়াল টু m1 ইন্টু g, এটা নিচের দিকে কাজ করবে, তলের প্রতিক্রিয়া বল আর উপরের দিকে কাজ করবে। একইভাবে m2 ভরের বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে, w2 ইকুয়াল টু m2 ইন্টু g। আচ্ছা, এখন ধরে নিলাম আমরা তলের ফ্রিকশন ফোর্স হচ্ছে fk1, তাহলে fk1 হচ্ছে গতির বিপরীতে কাজ করবে। তাহলে এখন যদি আমি চিন্তা করি যে সিস্টেমের ত্বরণ কত, সিস্টেমের উপর লব্ধি প্রযুক্ত বল বাই সিস্টেমের মোট ভর। এখন প্রতিক্রিয়া বল আর কিন্তু w1 এর সমান, এটা পরস্পর নালিফাই হয়ে যাবে। তাহলে সিস্টেমের ত্বরণ হবে শুধুমাত্র w2 বলের প্রভাবে, বা সেকেন্ড বস্তুর ওজনের প্রভাবে, সেটা হচ্ছে নিচের দিকে একটা ত্বরণ লাভ করবে। এখন কথা হচ্ছে যে এই ত্বরণটাকে বাধা দিবে কে, এই বলটাকে বাধা দিবে হচ্ছে তলের ফ্রিকশন ফোর্স fk1। তাহলে লব্ধি বল ইকুয়াল টু w2 মাইনাস fk1। তাহলে সিস্টেমের মোট ভর দিয়ে যদি ভাগ করি, m1 প্লাস m2 দিয়ে ভাগ করলে তাহলে সিস্টেমের ত্বরণ পেয়ে যাচ্ছি, অর্থাৎ সিস্টেমটা কত ত্বরণে নিচের দিকে গতিশীল হবে সেটা হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে w2 মাইনাস fk1 বাই m1 প্লাস m2। এখন আমি ধরে নিলাম যে সুতার টান হচ্ছে t, প্রথম বস্তুর উপর সুতার টান হচ্ছে t1, অর্থাৎ প্রথম বস্তুটাকে আমি t1 বলে টানতেছি এবং দ্বিতীয় বস্তুটা উপরের দিকে হচ্ছে t2 বলে টান লাভ করতেছে। টান বল অবশ্যই ঝুলন বিন্দু দিকে কাজ করবে। আচ্ছা, এখন আমি যদি প্রথম বরের বস্তুর উপর যদি লব্ধি বলের সূত্র অ্যাপ্লাই করি, খেয়াল করি এখানে কি লিখছি, m1 ভরের বস্তুর উপর টান হচ্ছে সুতার টান t1, ফ্রিকশন ফোর্স হচ্ছে কাজ করতেছে বিপরীত দিকে fk1। এই দুইটা লব্ধি হচ্ছে m1 ইন্টু a, কারণ ত্বরণ a, ভর ইন্টু ত্বরণ হচ্ছে লব্ধি, তাহলে লব্ধি ইকুয়াল টু m1 a। তাহলে লব্ধি বল ইকুয়াল টু হচ্ছে t মাইনাস fk1, লব্ধি বল ইকুয়াল টু হচ্ছে m1 a ইকুয়াল টু t মাইনাস fk1। তাহলে এখান থেকে আমি টান বের করে ফেলতে পারি। ওকে, নাইস। এখন যদি আমি m1 m2 ভরের কথা চিন্তা করি, টান সুতার টান উপরের দিকে কাজ করবে t, বস্তুর ওজন w2 নিচের দিকে কাজ করবে। এই দুইটা লব্ধি হচ্ছে ma, বস্তুর ভর m2, ত্বরণ a, ত্বরণ নিচের দিকে কাজ করতেছে। তাহলে m2 a ইকুয়াল টু w2 মাইনাস t। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন, এটাকে দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে দিলাম আমি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন m1 a ইকুয়াল টু t মাইনাস fk1, 1 নাম্বার ইকুয়েশন m2 a ইকুয়াল টু w2 মাইনাস t, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন
কথা হচ্ছে যে এই ক্ষেত্রে দুটা সুতার টান কিন্তু সমান হবে, ঠিক আছে? এটা টি হবে, এটা টি, যেহেতু একই সুতা টান দুইটা কি হবে, সমান হবে, রাইট? আচ্ছা, এখানেও টি হবে, এটাও টি হবে। আচ্ছা, এরপরে আমরা কপি কলের একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। আমি ধরে নিলাম কপি কলের ভর হচ্ছে m1 m2, সো ওজন হবে w1 w2। আমি ধরে নিলাম যে w2 ওজনটা বেশি, তাহলে বস্তুটা হচ্ছে w2, মানে সিস্টেমটা হচ্ছে m2 ভরের বস্তুর দিকে একটা ত্বরণ লাভ করবে। আমি ধরলাম সেই ত্বরণটা হচ্ছে a, তাহলে a ইকুয়াল টু আমি বলতে পারি যে লব্ধি বল বাই হচ্ছে সিস্টেমের মোট ভর। এখন লব্ধি বল কত? w2 এবং w1 পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, সো লব্ধি বল ইকুয়াল টু w2 মাইনাস w1, এবং সিস্টেমের মোট ভর হচ্ছে m1 প্লাস m2। তাহলে আমি যদি মোট লব্ধি বলকে মোট ভর দিয়ে ভাগ করি তাহলে সিস্টেমের ত্বরণ পেয়ে যাচ্ছি a। সো দ্যাট আমি বলতে পারি a ইকুয়াল টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু g। এখন আমি ধরে নিলাম যে m2 ভরের বস্তুর উপর সুতার টান কত, মানে m2 ভরের বস্তুটা কত উপরের দিকে কত টান লাভ করতেছে, t, এবং মানে m1 ভরের বস্তুর উপর সুতার টান টি, আবার m2 ভরের বস্তুর উপর সুতার টানও টি হবে, কারণ একই সুতা। আচ্ছা, এখন লব্ধি বল m1 ভরের উপর লব্ধি বল কত, ভর ইন্টু ত্বরণ m1 ইন্টু a, কাজ করবে হচ্ছে উপরের দিকে, যেহেতু ত্বরণ উপরের দিকে কাজ করতেছে, m1 ভরের বস্তুটা উপরের দিকে উঠবে না, এটা হচ্ছে উপরের দিকে উঠবে, তার মানে লব্ধি বলটা উপরের দিকে কাজ করতেছে একইভাবে। আচ্ছা, তাহলে আমি এখন বলতে পারি যে লব্ধি বল ইকুয়াল টু টান বল মাইনাস ওজন m1 ইন্টু a ইকুয়াল টু টি মাইনাস w1। এখান থেকে আমরা সুতার টান টি বের করতে পারি, ঠিক আছে, লব্ধি বলের ইকুয়েশন থেকে। লব্ধি বল ক্রিয়ারত বলগুলোর সমষ্টি m1 ইন্টু a ইকুয়াল টু টি মাইনাস w1, অর্থাৎ টি আর w এই দুটার সমষ্টি হচ্ছে কি আমার লব্ধি। এখন m2 ভরের বস্তুর উপর লব্ধি বলটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, সো আমি বলতে পারি m2 ইন্টু a হচ্ছে লব্ধি, তাহলে t এবং w2 এর লব্ধি হচ্ছে m2 ইন্টু a, সো দ্যাট আমি বলতে পারি m2 ইন্টু a ইকুয়াল টু w2 মাইনাস t, m2 ইন্টু a ইকুয়াল টু হচ্ছে w2 মাইনাস t। আচ্ছা, তো আশা করি কপি কল রিলেটেড যে কোনো প্রবলেম আমরা এখন থেকে সলভ করতে পারবো। আচ্ছা, নেক্সট স্লাইডটা বোঝার আগে আমরা একটু রিভিশন দিয়ে নেই, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল সম্পর্কে। আমরা যদি m1 ভরের একটা বস্তুকে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই কি প্রয়োজন, কেন্দ্রমুখী বলের প্রয়োজন। তো বস্তুর ভর যদি m হয় এবং রৈখিক ব্যাসার্ধ যেটা কিনা স্পর্শক বরাবর কাজ করে সেটা হচ্ছে যদি v হয়, এবং বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে Fc mv²/r। আচ্ছা, এখানে কেন্দ্রমুখী বল আসলে কার উপর কাজ করে? কেন্দ্রমুখী বল কাজ করে হচ্ছে বস্তুর উপর, ঠিক আছে, এবং এটা কেন্দ্রমুখী মানে কি, এফসির দিক হচ্ছে কেন্দ্র বরাবর, এফসির দিক হচ্ছে কেন্দ্র বরাবর। এখন আমরা যেই
থিমটার উপর নেক্সট স্লাইডগুলো দেখাবো বা নেক্সট প্রবলেমগুলো সলভ করব সেটা হচ্ছে এটা। বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ বরাবর সুতার টান টি এবং বস্তুর ওজন ডাব্লিউ এর লব্ধি হচ্ছে এফসি। বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরাতে হলে অবশ্যই কেন্দ্রমুখী বলের প্রয়োজন, এফসি পরিমাণ। এখন এই কেন্দ্রমুখী বলের যোগান দেবে হচ্ছে সুতার টানার বস্তুর ওজন। তাহলে আমি বলবো এইভাবে যে বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ বরাবর সুতার টান টি ও ডাব্লিউ এর লব্ধি হচ্ছে এফসি। লব্ধি বল ইকুয়াল টু হচ্ছে এফসি। টি এবং ডাব্লিউ এর লব্ধি হচ্ছে এফসি। আরও স্পেসিফিকলি বললে বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ বরাবর টি এবং ডাব্লিউ লব্ধি হচ্ছে এফসি। সুতার টান টি এবং বস্তুর ওজন ডাব্লিউ, এই দুটা লব্ধি হচ্ছে এফসি। জাস্ট এই লাইনটা যদি মনে রাখতে পারেন তাহলে নেক্সট যতগুলো প্রবলেম দেখাবো এগুলো কোনো ব্যাপারই না। প্রথমে চিন্তা করুন একটা উলম্ব তলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আমরা একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে হচ্ছে ঘোরাচ্ছি উলম্ব তলে, মানে আনুভূমিকের সাথে খাড়াভাবে। তাহলে উলম্ব তলের আমরা তিনটা পজিশন চুজ করলাম। একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে খাড়া নিচে, আর একটা হচ্ছে এরকম মাঝামাঝি একটা পজিশনে। যখন এটা ঘুরতে ঘুরতে ঠিক নিচে এসে যাবে, খাড়া নিচে এসে যাবে, তখন সুতার টান কিন্তু ঝুলন বিন্দুকে কাজ করবে, বস্তুর উপর কাজ করবে। কোন দিকে? কেন্দ্র বরাবর। বস্তুর ওজন ডাব্লিউ সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে আমরা একটুকে দেখে আসছি কি টি এবং ডাব্লিউ এর লব্ধি হচ্ছে এফসি। এফসি হচ্ছে কেন্দ্রমুখী বল এবং অবশ্যই কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে আমি অবশ্যই টি বলটা এখানে বড় হবে, সুতার টানটা অবশ্যই বেশি হবে। সো দ্যাট আমি বলতে পারি এক্ষেত্রে এফসি ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস ডাব্লিউ। এবার চিন্তা করেন এরকম একটা পজিশনে আনুভূমিক এর সমান্তরালে চলে আসছে, আনুভূমিক রেখার সমান্তরালে চলে আসছে। উলম্ব তলে আনুভূমিক রেখার সমান্তরালে একটা তল। বস্তুর ওজন সবসময় ডাব্লিউ নিচের দিকে কাজ করবে। সুতার টান টি ঝুলন বিন্দু, মানে ঝুলন বিন্দুর দিকে কাজ করবে বা কেন্দ্রের দিকে কাজ করবে। এবং সেন্ট্রিফিউগাল ফোর্স লব্ধি বল এফসি হবে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বস্তুর উপর কেন্দ্রের দিকে কাজ করবে। এখন এখানে কোশ্চেনটা হচ্ছে যে টি এর সাথে ডাব্লিউ এর অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তার মানে ডাব্লিউ এর কোনো প্রভাব টির উপর পড়বে না, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর ডাব্লিউর উপাংশ হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে কেন্দ্রমুখী বল ইকুয়াল টু হচ্ছে সুতার টান, মানে এই ক্ষেত্রে সুতার টান কেন্দ্রমুখী বলের সমান। এবার যদি উলম্ব তলে ঘুরতে ঘুরতে খাড়া উপরে উঠে যায়, ওই পজিশনের জন্য কি হবে? সুতার টান বস্তুর ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করবে, সুতার টান টি কেন্দ্র বরাবর ঝুলন বিন্দুর দিকে কাজ করবে। লব্ধি কোন দিকে কাজ করবে? কেন্দ্র বরাবর। এখন ডাব্লিউ এবং এফসির দিক যেহেতু একই দিকে, আবার আমি বলে আসছি যে টি এবং ডাব্লিউ লব্ধি হচ্ছে এফসি। সো এফসি ইকুয়াল টু টি প্লাস ডাব্লিউ হবে। লব্ধি বল ইকুয়াল টু মানে এফসি ইকুয়াল টু টি এবং ডাব্লিউ এর লব্ধি। এখানেও সেম, আমি ধরলাম যে মাঝামাঝি একটা পজিশনে আনুভূমিক রেখা এবং উলম্ব রেখার মাঝামাঝি একটা পজিশনে হচ্ছে বস্তুটা অবস্থান করতেছে। সুতার টান টি, বস্তুর ওজন ডাব্লিউ। আমি ধরলাম যে এই অবস্থায় হচ্ছে
আনুভূমিকের সাথে এটা থিটা কোণ করে আছে। আনুভূমিক একটা রেখার সাহায্যে ডটেড লাইন দেখাইছি, এটার সাহায্যে থিটা কোণ করে আছে। তাহলে আমি ডাব্লিউটাকে দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর আর একটা হচ্ছে ব্যাসার্ধের সাথে লম্ব হবে। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, এটা থিটা হলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ এটা থিটা। আচ্ছা ঠিক আছে, তো থিটা বরাবর অংশ হচ্ছে ডাব্লিউ কস থিটা, ব্যাসার্ধ বরাবর অংশ হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমাদের থিওরি কি ছিল? ব্যাসার্ধ বরাবর ডাব্লিউ এবং টি এর উপাংশ হচ্ছে, ডাব্লিউ এবং টি এর লব্ধি হচ্ছে কেন্দ্রমুখী বল, দ্যাট ইজ লব্ধি বল। সো আমরা যদি এখন লব্ধি বল বা কেন্দ্রমুখী বল হিসাব করি, সেটা কি হবে? এফসি মাইনাস ডাব্লিউ সাইন থিটা। কেন? কারণ হচ্ছে লব্ধি কেন্দ্রমুখী বলতে অবশ্যই কেন্দ্রের দিকে কাজ করবে, তার মানে টি বলটা বড়, ডাব্লিউ সাইন থিটা বলটা ছোট, বিপরীত দিকে কাজ করতেছে দেখে বিয়োগ হবে। তাহলে লব্ধি বল হচ্ছে টি মাইনাস ডাব্লিউ সাইন থিটা, যেটা কিনা কার সমান হবে? কেন্দ্রমুখী বলের সমান হবে। কারণ বৃত্তাকার পথে ঘোরানোর জন্য আমাকে অবশ্যই লব্ধি বলটা কেন্দ্রমুখী বলের সমান হইতে হবে, দ্যাট ইজ এফসি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। সো দ্যাট আমি এখান থেকে সূত্র টান বের করে ফেলতে পারি, এফসি ইকুয়াল টু টি মাইনাস ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমরা এখানে একসাথে সবগুলোর পজিশন দেখাইছি। খার উপরে হলে সুতার টান হচ্ছে এফসি মাইনাস ডাব্লিউ, খাড়া নিচের দিকে হলে সুতার টান হচ্ছে এফসি প্লাস ডাব্লিউ, আর আনুভূমিক রেখা সমান্তরালে হলে হচ্ছে টি ইকুয়াল টু এফসি। তাহলে তিনটা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিয়োগফল, এটা হচ্ছে এফসি, আর এটা হচ্ছে যোগফল। তার মানে আমার খাড়া নিচে সবসময় কি হবে? সুতার টান সর্বোচ্চ হবে। ঠিক আছে, তো আমি যখন ম্যাথ আসবে যে সুতাটি সর্বোচ্চ কত টান সহ্য করতে পারবে, তখন সেই সর্বোচ্চ টানকে আমাদের এই পজিশনে টানের সাথে কম্পেয়ার করা লাগবে খাড়া নিচে অবস্থানের জন্য। সো আমি বলতে পারি টি ম্যাক্স সর্বোচ্চ টান ইকুয়াল টু হচ্ছে এফসি প্লাস ডাব্লিউ। এখন যদি আনুভূমিক তল হয়, বস্তুর ওজন ডাব্লিউ খাড়া নিচের দিকে কাজ করবে এবং সুতার টান টি ঝুলন বিন্দু দিকে কাজ করবে। বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই কি প্রয়োজন? কেন্দ্রমুখী বল প্রয়োজন। তাহলে লব্ধি বল অবশ্যই কেন্দ্রমুখী বলের সমান হবে, দ্যাট ইজ এফসি। এখন এফসি ইকুয়াল টু টি, কারণ ব্যাখ্যাটা আগেও দেওয়া হয়েছে। আনুভূমিক তলে যখন আনুভূমিক রেখার সমান্তরাল ছিল, সেটা আসলে সেই সেম কেসটা আসলে কি কখন হবে? যখন আমি উলম্ব তলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরাবো, তখন হচ্ছে সেম ইকুয়েশন হবে। উলম্ব তলের যে কোনো পজিশনের জন্য সবসময় কি কেন্দ্রমুখী বল হচ্ছে সুতার টানের সমান, কেন্দ্রমুখী বল সুতার টানের সমান হবে। যত বেশি বেগে স্পিডে ঘোরাবো তত কেন্দ্রমুখী বলের মান বাড়বে এবং কি হবে? সুতার টানের পরিমাণও বাড়বে। এবং সুতার টান যদি ম্যাক্সিমাম টানের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সুতাটি ছিঁড়ে যাবে। এরপর আমি হচ্ছে উলম্ব তলে ঘোরাবো, কিন্তু হচ্ছে একটা কোণ করে, ঠিক আছে, ঠিক এইভাবে চিত্রের মতো। এটা হচ্ছে আমাদের একটা কাল্পনিক অক্ষ, আনুভূমিক তলের সাথে লম্বভাবে কি একটা কাল্পনিক অক্ষ। ওই অক্ষটাকে কেন্দ্র করে আমি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এইভাবে একটা বস্তুকে ঘোরাচ্ছি। এই হচ্ছে আমার সুতা, এই ডটেড লাইনটা হচ্ছে আমার সুতা। তাহলে সুতার টান এখন কোন দিকে কাজ করবে? ঝুলন বিন্দুর দিকে। সো সুতার টানের ডিরেকশন হচ্ছে এদিক বরাবর। এখন আমি ধরে নিলাম যে আনুভূমিকের সমান্তরাল রেখার সাথে সুতার টান হচ্ছে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে ব্যাসার্ধ বরাবর টি এর উপাংশ কত? ডাব্লিউ টি কস থিটা।
উল্লম্ব উপাংশ টি সাইন থিটা। বস্তুর ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করবে। এখন আমরা বের করতে চাই কেন্দ্রমুখী বল কত। আগের ফর্মুলা, ব্যাসার্ধ বরাবর টি এবং ডাব্লিউ লব্ধি কত, কেন্দ্রমুখী বল। সো দ্যাট এফসি ইকুয়াল টু টি কস থিটা। যেহেতু ডাব্লিউর কোনো উপাংশ এখানে কাজ করবে না, 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকে না। আরেকটা ইকুয়েশন এখান থেকে বলা যেতে পারে, যেহেতু আনুভূমিক তলে বস্তুটা উপরে উঠতেছে না, নিচে নামতেছে না, সেক্ষেত্রে আমার টি সাইন থিটা বলটা বস্তুর ওজনের সমান হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু টি সাইন থিটা, ডাব্লিউ ইকুয়াল টু টি সাইন থিটা, ডাব্লিউ ইকুয়াল টু টি সাইন থিটা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে, কোথায় বুঝতে অসুবিধা হয়েছে এটাই অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সেই পর্যন্ত আমরা চেষ্টা করব অ্যান্সার দিতে। আচ্ছা, তো আশা করি বলবিদ্যা সম্পর্কে একটু হলেও আইডিয়া আপনাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে লেকচার শোনার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।